আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব এগেইন। আমরা আজকে যে প্যাসেজটি পড়ব সেটি হচ্ছে আইএলটিএস ক্যামব্রিজ বুক 2 এর প্র্যাকটিস টেস্ট 3 রিডিং প্যাসেজ 2। সো এই প্যাসেজটির টাইটেলটি হচ্ছে দ্য মোটর কার। আর তো এই প্যাসেজটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে পরিবেশ দূষণ সম্পর্কে, অর্থাৎ গাড়িগুলা কিভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে এইসব সম্পর্কে। সো আমরা আগে কিছু ওয়ার্ড মিনিং জেনে নিব। আমি আশা করব যে আপনারা অলরেডি প্যাসেজটি একবার পড়েছেন। সো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমি একটু ওয়ার্ডগুলোর একটু মিনিং করে দেই। যেমন এখানে রয়েছে ডিপ্লেশন। ডিপ্লেশন মানে হচ্ছে কমে যাওয়া, ওকে, বা কমা বা হ্রাস এগুলোকে বলা হয়, এটা একটা নাউন। সো ডিপ্লেশন। এরপর হচ্ছে কনজেশন। কনজেশন মানে হচ্ছে ভিড়, খুব গাদাগাদি এমন, এটাকে বলা হয় কনজেশন। Then we have okay, sprawl. এখানে মূলত হচ্ছে আরবান স্প্রল এর বলা হয়েছে, যেটার অর্থ হচ্ছে শহরে যেই বিস্তার লাভ করা, এগুলো হচ্ছে স্প্রল মানে হচ্ছে টানাটানি বা বিস্তৃত হওয়া বা ছড়িয়ে পড়া, এগুলোকে বলা হয় স্প্রল। ওকে, তারপর রয়েছে এনটেইলস। এনটেইল মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। অ্যান্ড ওকে, এগুলো মোটামুটি হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। সো আমরা আগে কয়েক প্রশ্নগুলো একটু দেখে আসি। ফার্স্টে কোয়েশ্চেন্স 14 to 19। এখানে বলা হচ্ছে যে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 8 প্যারাগ্রাফস A to H. ওকে, উইচ প্যারাগ্রাফস কনসেন্ট্রেট অন দি ফলোয়িং ইনফরমেশন। ওকে, তার মানে আমাদের এখানে কতগুলো ইনফরমেশন দেওয়া, যেমন 14 থেকে 19 পর্যন্ত। এই ইনফরমেশনগুলা কোন প্যারাগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে? যেমন এ থেকে এইচ পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো অলরেডি আমাদের প্যাসেজে দেওয়া রয়েছে, ওই প্যারাগ্রাফের মধ্যে এই ইনফরমেশনগুলো কোন প্যারাগ্রাফের মধ্যে রয়েছে সেটাই হচ্ছে আমাদের সার্চ করতে হবে এবং সেটি হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 14 নম্বরে একটু দেখি যে 14 নম্বরে বলা হচ্ছে যে এ কম্প্যারিজন অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ট্রান্সপোর্টেশন মেথডস, অর্থাৎ অতীতে এবং বর্তমানে যে ট্রান্সপোর্টেশন যে মেথডটা বা পদ্ধতিটা বা যাতায়াতের যে পদ্ধতিটা, সেটার কম্প্যারিজন বা সেটার তুলনা কোন প্যারাগ্রাফে করা হয়েছে। ওকে, প্যারাগ্রাফ সিতে যদি আমরা একটু দেখি যে এখানে বলা হচ্ছে যে আনটিল 100 years ago most journeys were in the 20-kilometer range, the distance conveniently accessible by horse. তার মানে কি 100 বছর আগেও মোস্ট জার্নি ওয়ার ইন দি 20 কিলোমিটার্স রেঞ্জ, অর্থাৎ 20 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে জার্নিগুলো হতো সেগুলো দ্য ডিস্টেন্স কনভেনিয়েন্টলি অ্যাক্সেসিবল বাই হর্স, অর্থাৎ এগুলা সাধারণত ঘোড়ার মাধ্যমে খুব ইজিলি এই ডিস্টেন্সে অ্যাক্সেস করা যেত বা এই ডিস্টেন্স অতিক্রম করা যেত। ওকে, হেভি ফ্রেইট could only be carried by water or rail. সো এখানে আরেকটি ওয়ার্ড রয়েছে, যেমন ফ্রেইট। ফ্রেইট মানে হচ্ছে মালামাল। সো খুব ভারী যে মালামাল সেগুলো কুড অনলি বি ক্যারিড বাই ওয়াটার ওর রেল, অর্থাৎ সমুদ্র পথে বা পানি পথে অথবা রেল পথে খুব ভারী যে মালামালগুলো ছিল সেগুলোকে শুধুমাত্র ক্যারি করা হতো। অর্থাৎ এটি হচ্ছে কি বলা হচ্ছে যে আগের ট্রান্সপোর্টেশন মেথডটা কিন্তু এখানে বলা হলো। এরপরে বলা হচ্ছে যে দ্য ইনভেনশন অফ মোটর ভেহিকল brought personal mobility to the masses and made rapid freight delivery possible over a much wider area. Today, about 90% of inland freight in the United Kingdom is carried by road. Clearly, the world cannot revert to the horse-drawn wagon. সো দেখেন এটা তাহলে আমাদের আর পড়ার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে যে ফার্স্ট লাইনটা অলরেডি কিন্তু তারা অর্থাৎ পাস্টে বা আগের কালের যেই ট্রান্সপোর্টেশন পদ্ধতিটা ছিল, যাতায়াতের পদ্ধতি ছিল, সেটা সম্পর্কে আলোচনা করার পরই কিন্তু দেখেন এখানে দ্য ইনভেনশন অফ মোটর ভেহিকেল সম্পর্কে, অর্থাৎ বর্তমানে যে মোটর ভেহিকেল আবিষ্কারের মাধ্যমে কিভাবে ট্রান্সপোর্টেশনের পরিবর্তন, এগুলো সম্পর্কে বলা হচ্ছে। তার মানে এই আমাদের প্রশ্নও কিন্তু ছিল এটা যে এ কম্প্যারিজন অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ট্রান্সপোর্টেশন মেথডস। তাহলে 14 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, তারপরে 15 নাম্বার বলা হচ্ছে হাউ ড্রাইভিং হ্যাবিটস
contribute to road problems অর্থাৎ কিভাবে মানুষের গাড়ি চালানোর যেই অভ্যাসটা এটা কন্ট্রিবিউট করতে পারে টু রোড প্রবলেমস অর্থাৎ রাস্তার প্রবলেমের ওপর অর্থাৎ এখানে যেটি আসলে বোঝানো হচ্ছে যে সেটা হচ্ছে যে কিভাবে মানুষের ড্রাইভিং এর যে পদ্ধতি এক একজন যেমন কেউ খুব জোরে চালায় কেউ খুব আস্তে চালাচ্ছে এগুলা হচ্ছে ড্রাইভিং হ্যাবিটস সো এটা কিভাবে রোড প্রবলেম অর্থাৎ রাস্তার যে বিভিন্ন সমস্যাগুলো এগুলাতে কন্ট্রিবিউট করে অর্থাৎ এগুলাতে অবদান রাখে ওকে তাহলে আমরা এফ নাম্বারের যে প্যারাগ্রাফটা এটা যদি একটু পড়ি যে এখানে বলা হচ্ছে যে টেকনিক্যাল সলিউশনস ক্যান রিডিউস দ্য পলিউশন problem and increase the fuel efficiency of engines but fuel consumption and exhaust emissions depend on which cars are preferred by customers and how they are driven অর্থাৎ যে ফুয়েলের যে কনজাম্পশন এবং এক্সস্ট ইমিশনস এই যে অর্থাৎ যেই কালো ধোঁয়ার যে বের হওয়াটা এটা ডিপেন্ড করে অন উইচ কার্স আর প্রেফার্ড বাই কাস্টমার্স অর্থাৎ কোন গাড়িগুলা কাস্টমাররা প্রিফার করছে অর্থাৎ কোন গাড়িগুলা মূলত হচ্ছে কাস্টমাররা চালাচ্ছে অ্যান্ড হাউ দে আর ড্রাইভিং এবং কিভাবে এই গাড়িগুলোকে চালানো হচ্ছে তার মানে এই যে ফুয়েল কনজাম্পশন মানে তেলের যেই কনজাম্পশনটা এবং এই ধোঁয়া নির্গত হওয়াটা এটা কি ডিপেন্ড করছে গাড়ি কিভাবে চালানো হচ্ছে এবং কোন গাড়ি চালানো হচ্ছে ওকে তাহলে 15 নম্বরে কিন্তু আমাদের প্রশ্নটা প্রায় সিমিলার ছিল সেটি হচ্ছে যে হাউ ড্রাইভিং হ্যাবিটস কন্ট্রিবিউট টু রোড প্রবলেমস এখানে রোড প্রবলেমস মানে রাস্তার সমস্যা বলতে মূলত হচ্ছে যে গাড়ি সংক্রান্ত যে প্রবলেমগুলো অর্থাৎ ভেহিকেল সংক্রান্ত যে প্রবলেমগুলো ওকে তাহলে 15 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে এফ নাম্বার ওকে তারপরে 16 এখানে বলা হচ্ছে দ্য রিলেটিভ মেরিটস অফ কার্স অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট সো এখানে যেটি বলা হচ্ছে যে একটি আপেক্ষিক যে অর্থাৎ গাড়ি এবং পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনের যে আপেক্ষিক একটি আমরা এটাকে কি বলতে পারি মেরিট মানে হচ্ছে যোগ্যতা বাট এখানে অনেকটা পার্থক্য স্বরূপ বোঝানো হয়েছে যে দ্য রিলেটিভ মেরিটস অফ কার্স অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহন এবং গাড়ির যে আপেক্ষিক একটা পার্থক্য বা এগুলার ব্যবহারের সো এইটা সম্পর্কে কোন প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে আমরা যদি নাম্বার প্যারাগ্রাফে একটু দেখি এটাতে 1993 study by the European Federation for Transport and Environment found that car transport is 7 times as costly as rail travel in terms of external social costs. Okay, so এখানে বলা হচ্ছে যে গাড়ির যে মাধ্যমে যে ট্রান্সপোর্টেশন বা যাতায়াত সেটা প্রায় 7 গুণ বেশি কস্টলি অ্যাজ রেল ট্রাভেল অর্থাৎ ট্রেনের ট্রাভেল অপেক্ষা এরপর বলা হচ্ছে যে ইট ইন্টেলস such as congestions অর্থাৎ এই যে গাড়ির যেই যাতায়াত এগুলোতে কি কি প্রবলেমগুলো ফেস করতে হয় যেমন কনজেশন প্রচুর পরিমাণে ভিড় হয় অ্যাক্সিডেন্টস পলিউশন লস অফ ক্রপল্যান্ড অর্থাৎ বিভিন্ন যে ক্ষেত খামারগুলো সেগুলো অনেক সময় নষ্ট হয় অ্যান্ড ন্যাচারাল হ্যাবিটেটস ওকে এরপরে আরও বলা হচ্ছে যে ডিপ্লেশন অফ ওয়েল রিসোর্সেস অ্যান্ড সো ওয়ান ওকে এরপরে yet cars easily surpass trains or buses as a flexible অর্থাৎ গাড়ি খুব ইজিলি কিন্তু পাস করতে পারে ট্রেন এবং বাসকে অ্যাজ এ ফ্লেক্সিবল অর্থাৎ নিজের ইচ্ছা মতো তাই না আপনি যে দিক থেকে ইচ্ছা সেদিক থেকে চালিয়ে যেতে পারবেন and convenient mode of personal transport. It is unrealistic to expect people to give up private cars in favor of mass transit. তাহলে এটাই কিন্তু আমাদের যে প্রশ্নে ছিল যে দ্য রিলেটিভ মেরিটস অফ কার্স অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট আর এই নাম্বার প্যারাগ্রাফে কিন্তু এক্স্যাক্টলি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট এবং প্রাইভেট কার সম্পর্কে রাইট সো 16-এর জন্য অ্যান্সার হচ্ছে ই ওকে 17 দ্য রাইটার্স ওন প্রেডিকশন অফ ফিউচার সলিউশনস অর্থাৎ রাইটারের যে নিজস্ব
একটি প্রেডিকশন অফ ফিউচার সলিউশন অর্থাৎ ভবিষ্যতের সমাধান সম্পর্কে। সো প্রেডিকশন যেটি উনি করেছেন সেটি কোন প্যারাগ্রাফে করেছেন? ওকে, তাহলে ওকে এইচ নাম্বারে যে প্যারাগ্রাফটা সেটি যদি আমরা একটু খেয়াল করি, যেমন এখান থেকে দেখেন যে দি ওকে ইলেকট্রনিক্যালি টোল্ড হাইওয়েজ মাইট বি ইউজড, অর্থাৎ ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ এটা ভবিষ্যতে কথা বলা হচ্ছে যে ব্যবহার করা যেতে পারে টু এনশোর দ্যাট ড্রাইভার্স পে চার্জেস geared to actual road use. Better integration of transport system is also highly desirable and made more feasible by modern computers. Okay, তাহলে রাইটার তার প্রেডিকশনগুলো এখানে বলছে যে কিভাবে এই সলিউশনটা করা যেতে পারে, যে অর্থাৎ পলিউশন থেকে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে, যেমন এখানে লো ইমিশন। ওকে, সো যাই হোক, এই প্যারাগ্রাফের মধ্যে এক্স্যাক্টলি রাইটার কিন্তু প্রেডিকশনগুলো করেছেন যে কিভাবে ফিউচারে সলিউশনটা পাওয়া যেতে পারে, রাইট? তাহলে 617-এর জন্য অ্যান্সার হবে হচ্ছে এইচ। দেন 18 এখানে বলা হচ্ছে দ্য ইনক্রিজিং ইউজ অফ মোটর ভেহিকেলস, অর্থাৎ কোন প্যারাগ্রাফে মোটর ভেহিকেলের বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেছে? একদম এ নাম্বার যে প্যারাগ্রাফটা, ফার্স্ট যে প্যারাগ্রাফটা, সেটা একটু খেয়াল করি যে there are now over 700 million motor vehicle in the world and the number is rising by more than 40 million each year, অর্থাৎ বর্তমানে প্রায় 700 মিলিয়ন মোটর ভেহিকেল রয়েছে পৃথিবীতে এবং এই নাম্বারটা বাড়ছে বাই মোর দ্যান 40 মিলিয়ন ইচ ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর প্রায় 40 মিলিয়ন করে এই নাম্বারটা বাড়ছে। তাহলে 18-এর জন্য অ্যান্সার হবে হচ্ছে এ, অর্থাৎ 18-এর যে প্রশ্নে বলা হচ্ছে যে কোন প্যারাগ্রাফে মোটর ভেহিকেলের ইউজের ইনক্রিজিংটা, অর্থাৎ মোটর ভেহিকেলের ব্যবহারের বৃদ্ধিটা আলোচনা করেছে, সেটি হচ্ছে এ নাম্বার প্যারাগ্রাফ। ওকে, দেন 19 দ্য ইম্প্যাক্ট অফ দ্য কার অন সিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ সিটি ডেভেলপমেন্টে গাড়ির কি প্রভাব রয়েছে, ওকে, গাড়ির কী ধরনের প্রভাব রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কোন প্যারাগ্রাফ আলোচনা করেছে। সো সেটি হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে। ওকে, ডি নাম্বারের প্যারাগ্রাফটা যদি একটু পড়ি যে ইন ইউরোপ মোস্ট সিটিজ আর স্টিল ডিজাইন্ড ফর দি ওল্ড মোডস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ ইউরোপের এখনও পর্যন্ত অধিকাংশ সিটিগুলাই ডিজাইন রয়েছে আগের যে ট্রান্সপোর্টের পদ্ধতিগুলো ছিল, অর্থাৎ আগের ট্রান্সপোর্ট যেগুলো ছিল, মানে অর্থাৎ যে ভেহিকেলগুলো ছিল আগের ওল্ড সেই মডেলের ওপরই। Adaptation to the motor car has involved adding ring roads, on-way systems and parking lots. Okay, অর্থাৎ মোটর কারের সাথে অ্যাডাপশনের ক্ষেত্রে এগুলা কি করেছে, হ্যাজ ইনভলভড অ্যাডিং রিং রোডস, অর্থাৎ যে রিং রোড যেগুলো গোলাকার যে রোডগুলা সেগুলা তৈরি হয়েছে, অ্যান্ড ওয়ান ওয়ে সিস্টেমস, অর্থাৎ একদিক থেকে শুধু আসবে এবং অপর দিক থেকে শুধু গাড়ি যাবে, যেটাকে বলা আমরা ওয়ান ওয়ে, অ্যান্ড পার্কিং লটস, এবং বিভিন্ন জায়গায় যে পার্কিং এর সুবিধাগুলো দেওয়া থাকে সেগুলো পার্কিং লটস। তাহলে সিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি মোটর কারের যেই প্রশ্নে কি ছিল মোটর কারের ইম্প্যাক্ট, সেটি হচ্ছে ডি নাম্বারে আলোচনা করেছে, এর জন্য অ্যান্সার হবে হচ্ছে 19-এর জন্য অ্যান্সার হবে হচ্ছে ডি। ওকে, দেন questions 20 to 26. Do the following statements agree with the information given in reading passage 2? Yes, no, not given, অর্থাৎ যদি ইনফরমেশনটা প্যাসেজের সঙ্গে এগ্রি করে তাহলে ইয়েস, না করলে নো, আর যদি না দেওয়া থাকে তাহলে নট গিভেন। ওকে, তাহলে 20 নম্বর বলা হচ্ছে vehicle pollution is worse in European cities than anywhere else, অর্থাৎ গাড়ির যে পলিউশনগুলো, ভেহিকেল বা যানবাহনের যেই দূষণটা ইজ ওয়ার্স ইন ইউরোপিয়ান সিটিজ, অর্থাৎ ইউরোপের সিটিগুলোতে সব থেকে খারাপ অবস্থা দেন এনিওয়ার এলস, অর্থাৎ অন্য যে কোনো জায়গা থেকে। তাহলে আমরা যদি একটু ইউরোপিয়ান সিটি সম্পর্কে যে প্যারাগ্রাফে বলেছে সেটা যদি একটু সার্চ করি,
ওকে, জি নাম্বার বলা হচ্ছে ইন ইউরোপ মোস্ট সিটিজ আর স্টিল ডিজাইন্ড ফর দ্য ওল্ড মোডস অফ ট্রান্সপোর্ট। অর্থাৎ এখানে কিন্তু এ বিষয়ে কথা বলা হয়নি যে পলিউশন সম্পর্কে, আর কোথাও ইউরোপিয়ান সিটি সম্পর্কে উল্লেখ নাই এই প্যাসেজে টোটালটাই। সো 20 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন, কারণ এই বিষয়ে কোনো ইনফরমেশন দেওয়া নেই। 21 নম্বরে বলা হচ্ছে যে ট্রান্সপোর্ট বাই হর্স উইড বি আ ইউজফুল অল্টারনেটিভ টু মোটর ভেহিকেলস। অর্থাৎ ঘোড়ায় যাতায়াতটা এটা ইউজফুল হতে পারে অল্টারনেটিভ টু দি মোটর ভেহিকেল, অর্থাৎ মোটর যে যানগুলা অর্থাৎ যানবাহন থেকে যানবাহনের বিকল্প হিসাবে। ওকে, তাহলে সি নাম্বার প্যারাগ্রাফের লাস্টের দিকে যদি আমরা এই লাইনটা একটু পড়ি যে ক্লিয়ারলি দ্য ওয়ার্ল্ড ক্যানট রিভার্ট টু দি হর্স ড্রন ওয়াগন। অর্থাৎ অবশ্যই পৃথিবী কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে না, অর্থাৎ হর্সে যে মানুষের যাতায়াত ছিল ঘোড়ার ওয়াগনে, সো ইটস নট পসিবল। এটার জন্য তাহলে 21 নাম্বারের জন্য অ্যান্সার হবে হচ্ছে নো, কারণ এটা জাস্ট এগ্রি করছে না, রাইট, আমাদের যে গিভেন ইনফরমেশনটা দেওয়া আছে সেটার সঙ্গে। 22 নম্বরে বলা হচ্ছে যে নাওএডেজ ফ্রেট ইজ নট ক্যারিড বাই ওয়াটার ইন দ্য ইউনাইটেড কিংডম। অর্থাৎ বর্তমানে যে মালামালগুলোকে ইউনাইটেড কিংডমে অর্থাৎ পানি পথে ক্যারি করা হচ্ছে না বা হয় না। ওকে, এই লাইনটা একটু যদি আমরা পড়ি যে টুডে অ্যাবাউট 90% অফ ইনল্যান্ড ফ্রেট ইন দ্য ইউনাইটেড কিংডম ইজ ক্যারিড বাই রোড। তার মানে প্রায় 90% ইনল্যান্ড ফ্রেট অর্থাৎ মালামালগুলা যেগুলো হচ্ছে ইনল্যান্ডে বা হচ্ছে অভ্যন্তরীণ যে মালামালগুলো সেগুলোকে ইউনাইটেড কিংডমে রোডে ক্যারি করা হচ্ছে। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে কিন্তু যে ওয়াটার অর্থাৎ পানি পথে যে ক্যারি করা হচ্ছে না এই বিষয়ে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই। এখানে বলা হচ্ছে যে স্থলপথে অধিকাংশ বা 90% মালামালি ইউনাইটেড কিংডমে রোডে বা রাস্তার মাধ্যমে বা যেটাকে আমরা বলি স্থলপথে ক্যারি করা হচ্ছে, কিন্তু এখানে যে পানিপথে ক্যারি করা হচ্ছে না এই বিষয়ে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই। সো এই জন্য এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। দেন 23 এখানে বলা হচ্ছে মোস্ট ইউরোপিয়ান সিটিজ ওয়ার নট ডিজাইন্ড ফর মোটর ভেহিকলস। অর্থাৎ অধিকাংশ ইউরোপিয়ান সিটিগুলা মোটর ভেহিকেলের জন্য ডিজাইন করা নাই। অ্যান্ড দ্যাট ইজ ট্রু বিকজ দেখেন এই লাইনটা একটু পড়ি আমরা যে ইন ইউরোপ মোস্ট সিটিজ আর স্টিল ডিজাইন্ড ফর দ্য ওল্ড মোডস অফ ট্রান্সপোর্ট, রাইট। তার মানে আগের যেই ট্রান্সপোর্ট ছিল মোডস অফ ট্রান্সপোর্ট ছিল সেইভাবেই ডিজাইন করা রয়েছে এখনও স্টিল নাও। তাহলে এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। 23-এর জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। তারপরে 24 technology alone cannot solve the problem of vehicle pollution। অর্থাৎ শুধুমাত্র টেকনোলজি মানে এই টেকনোলজি ওকে, তার মানে শুধুমাত্র টেকনোলজি ভেহিকেলের যে পলিউশনগুলা এই পলিউশনের প্রবলেম সলভ করতে পারে না। এফ নাম্বারে খেয়াল করেন এখানে যে টেকনিক্যাল সলিউশনস ক্যান রিডিউস পলিউশন প্রবলেম অ্যান্ড ইনক্রিজ দ্য ফুয়েল এফিসিয়েন্সি অফ ইঞ্জিনস। তার মানে টেকনিক্যাল সলিউশনগুলো কি করতে পারে যে পলিউশনের যে প্রবলেমটা এটাকে কমাতে পারে অ্যান্ড ইনক্রিজ দ্য ফুয়েল এফিসিয়েন্সি অফ ইঞ্জিনস, বাট ফুয়েল কনজাম্পশন অ্যান্ড এক্সস্ট ইমিশনস ডিপেন্ড অন উইচ কার্স আর প্রেফার্ড বাই কাস্টমার্স অ্যান্ড হাউ দে আর ড্রাইভেন। তার মানে শুধুমাত্র টেকনিক্যাল সলিউশন কিন্তু সব প্রবলেমের সলিউশন না। তার কারণ হচ্ছে দেখেন পরবর্তীতে লাইনে বলা হচ্ছে যে বাট কিন্তু ফুয়েল কনজাম্পশন এবং আপনার এক্সস্ট ইমিশনস বা যেটাকে আমরা বলি ধোঁয়া নির্গত হওয়াটা এটা ডিপেন্ড করছে কিন্তু আপনি কোন গাড়ি চালাচ্ছেন এবং আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন। তার মানে এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, নট জাস্ট টেকনিক্যাল সলিউশন ক্যান সলভ দ্য প্রবলেম, রাইট। তার মানে এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে yes, because এখানে বলা হচ্ছে যে টেকনোলজি অ্যালোন ক্যান নট সলভ দ্য প্রবলেম অফ ভেহিকেল পলিউশন। তার মানে 24 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস।
25 নম্বর বলা হচ্ছে people's choice of car and attitude of to driving is a factor in the pollution problem. And this is also true. এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস, কারণ এই একই লাইনেই কিন্তু আমাদের অ্যান্সারটা নিহিত যে মানুষের যে কি গাড়ি চালাচ্ছে, এই যে এখানে যে which cars are preferred by customers, অর্থাৎ কী ধরনের গাড়ি তারা প্রেফার করছে, কী ধরনের গাড়ি তারা চালাচ্ছে এবং কিভাবে তারা গাড়ি চালাচ্ছে, এগুলোর উপরেও কিন্তু পলিউশন নির্ভর করছে। তার মানে এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে 25 নম্বরের জন্য অ্যান্সার হচ্ছে ইয়েস। 26 নম্বরে বলা হচ্ছে যে redesigning cities would be a short term solution, অর্থাৎ পুনরায় যে ডিজাইন করা সিটিকে, এটা হতে পারে একটা শর্ট টার্ম সলিউশন। ওকে, জি নাম্বারে দেখেন এখানে বলা হচ্ছে one solution that has been put forward is the long term solution of designing cities and neighborhoods so that car journeys are not necessary. তাহলে it's not a short term solution, right? Redesigning cities would be লং টার্ম সলিউশন যদি থাকতো তাহলে আমরা দিতাম ইয়েস, যেহেতু এখানে বলা হয়েছে শর্ট টার্ম আর আমাদের প্যাসেজে বলা হচ্ছে ইটস এ লং টার্ম, এর জন্য অ্যান্সার হবে হচ্ছে 26-এর জন্য অ্যান্সার হবে হচ্ছে নো। তাহলে এই প্যাসেজের জন্য 26 পর্যন্তই হচ্ছে আমাদের কোয়েশ্চেন্স। দেন আমরা যখন প্যাসেজ 3-তে যাব তারপরে আমাদের বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে 40 পর্যন্ত, সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট প্যাসেজ যখন পড়বো তখন দেখব। So thank you for staying with us.